প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গাম ব্লিডিং অথবা মাড়ির রক্তক্ষরণ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার সাইফুল আজম রঞ্জু। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে গাম ব্লিডিং বা মাড়ির রক্তক্ষরণ, একটু কারণগুলো জানতে চাইবো যে আসলে কি ধরনের কারণ হতে পারে এই মাড়ির রক্তক্ষরণ এবং চিন্তার বিষয় আছে কখন। যে কারণগুলো প্রথম আমরা চিন্তা করি হচ্ছে একটা হচ্ছে লোকাল কজ, মানে মুখের ভিতরের কারণ, আর একটা হচ্ছে সিস্টেমিক কজ বা যেটা শরীরের রক্তের জন্য যেটা প্রবলেম হতে পারে, মুখের বাইরের জন্য যেটা কারণ হতে পারে। লোকাল কজ বা মুখের ভিতরে যেটা সাধারণত জিঞ্জিভাইটিস বলে থাকি। এই জিঞ্জিভাইটিসটা আবার হতে পারে একটা প্লাক, যে হলুদ হলুদ অনেক সময় একটা আবরণ পড়ে সেটা, অথবা অনেক সময় ক্যালকুলাস বলে থাকি আমরা মেডিকেল ভাষায়, কিন্তু কেউ কেউ এটাকে মানে বাংলা ভাষায় বলে পাথর। প্লাকটা পড়ে দাঁতের উপরে, তার সাথে মাড়ির সম্পর্কটা, মাড়ির সাথে, কারণ দাঁত যেহেতু মানে মাড়ির ভিতর থেকেই বের হয়ে আসে, সেটা ওই মাড়ির সাথে যেটা গামটা বা জিঞ্জিভাটা, ওটা ওখানে যে সংযোগটা যে থাকে সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখনই মাড়ি থেকে রক্ত বের হয়। আবার কিছু কিছু আছে যেমন পেরিওডন্টাইটিস, যখন অনেক ডিপ হয়ে যায়, মানে জিঞ্জিভাইটিসের পরের স্টেজ হচ্ছে পেরিওডন্টাইটিস। এই পেরিওডন্টাইটিসের হলেও অনেক সময় গাম থেকে বা মাড়ি থেকে রক্ত বের হতে পারে। আবার আঘাত হলে তো হতে পারে। আর যেটা সিস্টেমিক কজ, যেমন কিছু কিছু আছে যেমন অ্যাকিউট লিউকেমিয়া, হ্যাঁ রক্তের, বা যদি হিমোফিলিয়া হয়ে থাকে, অনেক সময় ক্রনিক লিভার ডিজিজ হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এইসব ক্ষেত্রেও গাম ব্লিডিং হয়ে থাকে। আবার অনেক সময় অল্প সময়ের জন্য ডেঙ্গু হলেও গাম ব্লিডিং হয়। এই বিভিন্ন কারণে মানে গাম থেকে বা মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে। মানে লোকাল কজ এবং সিস্টেমিক কজ, অনেকগুলো কজ আপনি বললেন মাড়ির রক্তক্ষরণের। কি কারণে হচ্ছে আসলে সেটি বোঝার কি কোনো উপায় আছে যে এটি কি আসলে মুখের কজের জন্য হচ্ছে নাকি অন্য কোনো রোগের ম্যানিফেস্টেশন হিসেবে এটি এসেছে? যেটা হচ্ছে মুখের জন্য, যে আমরা ইনিশিয়ালি আমাদের কাছে মানে যখন আসে একটা রোগী, তখন বলে যে আমার মুখ মাড়ি থেকে রক্ত বের হয়, ব্রাশ করলে রক্ত বের হয়, অনেক সময় ঘুম থেকে ওঠার পর মাড়ি থেকে রক্ত বের হয়। তখন আমরা আসলে মুখটা এক্সামিনেশন করে বা ক্লিনিক্যালি আমরা দেখে, যদি আমরা দেখি যে মুখের কারণে হতে পারে, তখন তাকে আমরা মানে মুখের ট্রিটমেন্টটা করে থাকি। আবার যদি তার সিস্টেমিক আমাদের কিছু সন্দেহ হয় বা সেরকম সে যদি কোনো হিস্ট্রি দেয়, যেমন অনেকের যদি হিমোফিলিয়া থাকে, সে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি দিয়ে থাকে। আবার যদি কারো লিভার ডিজিজ থাকে, লিভারের প্রবলেম, তখন আমাদেরকে বলে থাকে। তখন আমরা দুইটা মানে কোরিলেশনটা, এবং যখন দেখেন যে আসলে মুখের সেরকম কোনো সমস্যা নেই, যেগুলোর কজের কথা আপনি বলছেন, সেগুলো যদি না থাকে, তখন আপনা থেকেই রক্ত আসতেছে, তখনও কিন্তু একটা আইডিয়া চলে আসে। হ্যাঁ, আইডিয়া চলে আসে যে তখন আমরা ওই সাবজেক্ট রিলেটেড আমরা বিভিন্ন ডক্টরের কাছে রিফার করে দেন। আচ্ছা, তাহলে যখন আপনাদের কাছে আসছে এবং আপনারা যখন কনফার্ম হন যে লোকাল কজ বা মুখের বিভিন্ন সমস্যা থেকেই এই রক্তক্ষরণটা হচ্ছে, কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন? ইনিশিয়ালি আমরা তাদেরকে প্রথমে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তারপর তাদেরকে একটা স্কেলিং এর একটা ডেট দেয়, বা অনেক সময় স্কেলিং করার পর এই যখন পাথরটা বা প্লাকটা রিমুভ হয়ে যায়, সাথে সাথে তার গাম, যদি মুখের কজ হয়ে থাকে, তার গাম ব্লিডিংটা স্টপ হয়ে যায়। এই যে বললেন যে পাথরটা মুখের মধ্যে, কিসের পাথর সেটি কিন্তু রোগীরা অনেক চিন্তা করে, অনেক বলে এই পাথরগুলো কিভাবে আসছে মুখের মধ্যে, কিভাবে কি ধরনের ক্ষতি করছে? হ্যাঁ, এই পাথরগুলো সাধারণত ফুড পার্টিকেল মানে যারা নিয়মিত ব্রাশ না করে, তাদের ওই ফুড পার্টিকেল থেকে বা সাথে স্যালাইভা মিশে এবং বিভিন্ন ধরনের জীবাণু মিলে একটা শক্ত একটা মানে একদম পাথর স্ট্রাকচার, মানে একটা লেয়ার ওই দাঁতের উপরে, মানে এতটাই শক্ত হয়ে যায় জিনিসটা যে স্টোন লাইক, যেটা ব্রাশ করলে কখনোই রিমুভ করা যায় না। আচ্ছা, তো সেক্ষেত্রে পরামর্শ কি থাকে এই পাথরগুলো সরানোর জন্য? আপনাদের ট্রিটমেন্ট প্ল্যান কি থাকে? ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে ইনিশিয়ালি স্কেলিং করা, এবং আমরা রোগীদেরকে অ্যাডভাইস দিই অন্তত 1 বছর 1.5 বছর পর পর স্কেলিং করা। মানে সাধারণত যাদের দাঁত আঁকা বাঁকা, তাদেরকে একটু বেশি মানে কম সময়, 6 মাস 1 বছর পর পর স্কেলিং করা। আর যারা ডায়াবেটিক পেশেন্ট,
তাদেরকে আরও মানে তাদেরকেও বলি আপনারা 1 বছর বা 1.5 বছর অন্তর অন্তর স্কেলিংটা করে নেওয়া উচিত। আচ্ছা, স্কেলিং এর প্রসঙ্গে যদি আসতে হয়, শুরুতেই কিন্তু আমাদের রোগীরা একটা ধারণা পোষণ করেন স্কেলিংটা নিয়ে, স্কেলিং করা মানেই দাঁত ক্ষয় হয়ে যাওয়া। তো তাদের পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে কি তাই? না, এটা বেসিক্যালি এটা দাঁতের ক্ষয় হয় না, কারণ আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে স্কেলিংটা করে থাকি ওটা আলট্রা স্কেলার, যেটা ওই ভাইব্রেশনের মাধ্যমে শুধু পাথরের স্ট্রাকচার পাথরটাকে ভেঙে ফেলে, দাঁতের কোনো ক্ষতি হয় না, ইভেন কোনো মাড়িরও কোনো মানে প্রবলেম হয় না। অতএব এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বরং যখন স্টোনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন যখন স্কেলিং করা হয় তখন কিন্তু একটু ক্ষয় মনে হয় যে দাঁতের সাথে মাড়ির যে সংযোগটা সেটি বোধহয় একটু নড়বড়ে হয়ে গেল, কিন্তু এটি হচ্ছে মানে স্টোনটা সরার জন্য। কারণ স্টোনটা একদম পুরো দাঁতের সাথে মিশে থাকে, গামের সাথে মিশে থাকে, যখন ওটা রিমুভ হয়ে যায় তখন প্রতিটা দাঁত ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বোঝা যায় যে আমার দাঁত ইন্ডিভিজুয়াল মানে দাঁতগুলো বোঝা যায়। কিন্তু স্টোন থাকলে এই যে গ্যাপটা এটি কি পরে ফিল আপ হয়? হ্যাঁ, ইনিশিয়ালি কিছু ফিল আপ হয় গাম দিয়ে, যে গামটা নিচে রিসেশন বা গামটা ক্ষয় হয়ে গেছে সেটা দিয়ে ফিল আপ হয়। পরবর্তীতে আমরা কিছু মানে এই যাতে পেশেন্টের শিরশির করাটা প্রিভেন্ট করার জন্য আমরা কিছু ফিলিং এর অ্যাডভাইস করে থাকি, যাতে দাঁতের, কারণ দাঁতের গামের ভিতরের অংশটা সাধারণত শিরশির করে, সেটা খুব সেনসিটিভিটি থাকে, সেক্ষেত্রে আমরা একটা ফিলিং এর অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, তো সেই পর্যন্ত আসলে যাওয়াটাই তো উচিত না। তাহলে আপনি যেটি বলছিলেন যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে রেগুলার চেকআপের মধ্যে আসতে হবে, কি কারণে এটি মানে কখন দেখেন আপনারা, বা স্কেলিংটা আসলে সবার ক্ষেত্রে কি আপনারা প্রেসক্রাইব করেন নাকি? না, এটা সবার ক্ষেত্রে প্রেসক্রাইব করি না। যখন আমরা মুখে বা এক্সামিন করে দেখি যে না তার একটা প্লাক বা ক্যালকুলাস ডিপোজিশন আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে আপনি স্কেলিংটা করে নেন, স্টোন পর্যন্ত যাতে যেতে না হয়। কারণ এই স্কেলিংটা মানে পাথরটা ধীরে ধীরে প্রথম গাম ক্ষয় হয়, তারপরে আস্তে আস্তে হাড় ধরে যায়, হাড় ধরে গেলে হাড়টা যখন ক্ষয় হয় তখন দাঁত লুজ হয়ে যায়। রোগীরা মনে করে যে আমি মনে হয় স্টোনটা যদি সরে তাহলে আমার দাঁত পড়ে যাবে, কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। তো এই 6 মাস 1 বছরের পরপর তো একজন ডেন্টিস্টের কাছে যাবেন, বা দন্তরোগ বিশেষজ্ঞ যিনি বা সার্জন যিনি আছেন তাদের কাছে যাবেন, কিন্তু এর মধ্যে এই যে আমরা ডেইলি কাজ করছি, ব্রাশ করছি, সেগুলো কতখানি ঠিক হয় বা সত্যিকার অর্থে আমরা পারছি কিনা সেটি জানার আসলে সেটা হ্যাঁ, আমাদের অন্তত প্রতিদিন নিয়মিত 2 বার ব্রাশ করা উচিত। এক হচ্ছে মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে, আর সকালে নাস্তার পর। এই 2 বার যদি রেগুলার কেউ ব্রাশ করে, তাদের 90 থেকে 95% মানে ক্যালকুলাস বা প্লাক ডিপোজিশনটা কমে যাবে। ব্রাশের টেকনিকও কিন্তু অনেকে জানি না আমরা ভালোভাবে, যারা সাধারণ দর্শক আছেন তাদের জন্য কি একটু বলে দিবেন যে আইডিয়াল কি প্রসেস রয়েছে ব্রাশ করার? আইডিয়াল প্রসেস, কারণ অনেকে অনেক বেশি ঘষা মাজা করেন যাতে করে দাঁতের পরিষ্কারের সাথে সাথে দাঁত ক্ষয়টাও কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, সাধারণত সেই ক্ষেত্রে আমরা মানে রোগীদেরকে অ্যাডভাইস করি নিচের দাঁত উপরের দিকে, ব্রাশটা মুভমেন্ট হবে উপরের দিকে, আর উপরের দাঁত হবে ব্রাশের মুভমেন্ট হবে নিচের দিকে। আচ্ছা, অপোজিট ডিরেকশনে। আচ্ছা, এবং পিছনের দাঁতগুলো জাস্ট রাউন্ড ডিরেকশনে ব্রাশ করা। অনেকে সারা বছর মাউথ ওয়াশ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে মাউথ ওয়াশটার আসলে ভূমিকা কতখানি কার্যকর? হ্যাঁ, মাউথ ওয়াশটা যেহেতু একটা ওখানে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক প্রোডাক্ট, ওটা সেক্ষেত্রে জীবাণু ধ্বংস করে, কিন্তু রেগুলার মাউথ ওয়াশ ইউজ না করাই ভালো, কারণ সেক্ষেত্রে মুখের স্বাদ বা টেস্ট বার্ডটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অতএব এটা রেগুলার ইউজ করা ঠিক না। সেক্ষেত্রে পুরোপুরি পরিষ্কার রাখার জন্য বা এই যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে সেই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য প্রতিদিনের যে যত্ন সেটি আসলে কিভাবে করার উচিত? সেটা প্রতিদিনের 2 বেলা ব্রাশ, মাঝে মাঝে ফ্লসিং করা। ফ্লসিং জিনিসটা কি? ফ্লসিং একটা আমরা ওটাকে মানে ফ্লস বলে সবাই, অনেকে সুতা হিসেবে মানে সুতার মতো অনেকটা, এই সুতাটা 2 দাঁতের ভিতরে ঢুকিয়ে যাতে ফুড পার্টিকেলটা বের করে দেওয়া যায়, ওটা খুবই সহজ পদ্ধতিতে ফুড পার্টিকেল বের করে দেওয়া যায়। এখন বাজারে কিন্তু এক ধরনের ফ্লসিং মানে ওই কাঠি সহই ফ্লসিং পাওয়া যায়, খুব সহজে, অনেক সময় ওটা পেস্টের সাথে থাকে, ওইটা ইউজ করা ভালো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কয়েকটা মুভমেন্ট স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে আপনার ফোকাস করবো হচ্ছে আপনার আমরা গ্লুটস মাসলকে, যেটা আমরা বলি হচ্ছে হিপসের যে মাসলটা। এখন এটা করার জন্য মানে ফোকাস করার জন্য যে জিনিসটা লাগবে আপনার লাগবে হচ্ছে প্রপার কনসেন্ট্রেশন। কারণ যদি প্রপার কনসেন্ট্রেশন না থাকে তাহলে আপনার মেইন প্রেশারটা চলে যাবে আপনার লেগসে অথবা চলে যাবে আপনার অ্যাবসে।
আমরা চাচ্ছি না যে লেগ অথবা অ্যাপসটাকে করাতে কাজ করতে, আমরা চাচ্ছি যে গ্লুটস মাসলটাকে কাজ করাতে। আর যেহেতু গ্লুটসের মাসলটার সমস্যা হচ্ছে এই, আপনি এটা যখন মুভমেন্ট করবেন কারণ লেগস এবং অ্যাপসটা ইনভলভ হয়ে যায়, এই জন্য ট্রাই করবো কনসেন্ট্রেটলিভাবে যতটুকু মানে মিনিমাইজ করে পুরো ম্যাক্সিমাইজটা করবো আমরা গ্লুটসটাকে। এখন দেখবেন যে কীভাবে গ্লুটসের ফার্স্ট এক্সারসাইজটা আমরা করবো। এখন দেখেন যে গ্লুটসের মেশিনে এখানে আসবেন, প্রথমে যে জিনিসটা করবেন আপনার থায়ের উপরে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনোই নীর নিচে অথবা নীর উপরে রাখবেন না, জিনিসটা নীর থেকে একটু উপরে রাখবেন যাতে এই মেশিনটা একটু রোল করে যাতে আপনার এখানে চলে আসতে পারে, এই জিনিসটা রাখবেন। যদি আপনি নিচে রাখেন তাহলে আপনার নি জয়েন্টে একটা প্রেশার পড়বে এবং একটা ইনজুরি হবে। আমরা বারবার বলছি যে আমরা যখন ওয়েট ট্রেনিং করছি তখন ম্যাক্সিমাম আমরা কাজ করবো মাসলের কোনো জয়েন্টসে না। ওকে, এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। গো আপ, ইয়েস। যখন সে উঠাচ্ছে ওর পুরো জিনিসটাই ফোকাস হবে হচ্ছে ওর পিছনের গ্লুটস মাসলটাকে। যখন উঠালো কন্ট্রাক্ট হলো, ইয়েস, গো 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 ওকে, দিস ইজ দ্য কন্ট্রাকশন বেসিক্যালি। আর উঠাচ্ছে, দিস ইজ দ্য স্ট্রেচিং, ইয়েস, ওকে, গো। কারণ যখন সে পিছন দিকে ই করছে তখন কিন্তু গ্লুটস মাসলটাকে দিয়েই ওয়েটটাকে সে কন্ট্রোল করছে, আবার ওইখান থেকেই সে এটাকে উঠাচ্ছে, ওয়েটটাকে উঠাচ্ছে। এতে পুরো ফোকাসটা হবে গ্লুটস থেকে, গ্লুটস মাসল দিয়ে সে উঠাচ্ছে এবং নামাচ্ছে, উঠাচ্ছে এবং নামাচ্ছে। ওকে, এতে যে জিনিসটা হবে গ্লুটসের শেপটা জাস্ট সামনের দিকে বেড়ে যাবে। ওকে, এই এক্সারসাইজটা যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি গ্লুটসের যদি স্ট্রেংথ না থাকে তাহলে আপনি স্কোয়াড অথবা হেভি ওয়েট, যেটা মানে আমরা বলি যে মিলিটারি প্রেস, এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন না, করলেও একটা সময় গিয়ে আপনার ইনজুরি হবে। আর বডির শেপের যে মেইন ব্যালেন্সটা থাকে কিন্তু আপনার গ্লুটস মাসলের উপরে। আপনার বডি যদি খুব ভালো শেপে হয় আর যদি গ্লুটস মাসল ডেভেলপ না হয় তাহলে দেখতে কিন্তু মোটেও আপনাকে ভালো দেখা যাবে না, প্লাস বডির যে অ্যালাইনমেন্টটা নষ্ট থাকবে এবং একটা সময় গিয়ে অবশ্যই আপনার লোয়ার ব্যাকে গিয়ে একটা পেইন আপনি অনুভব করবেন। প্রিয় দর্শক, কলা অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার অত্যন্ত প্রিয়। কলার বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে। খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়েট চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকায় এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু অ্যানিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন C পেয়ে থাকি। এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকুলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানবদেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। কলাতে যে ডোপামিন রয়েছে, অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি। এটি খাওয়ার পরে যেটা হয় আমাদের শরীরে যে বিষণ্ণতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ণ থাকি সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায়। এছাড়াও কলাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক রয়েছে সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে। কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায়, বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে। সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। খাবার গ্রহণের সময় ঘন ঘন পানি গ্রহণ করলে পরিপাকে সাহায্যকারী জুসের কার্যকারিতা কমে যায়, তাই খাবার গ্রহণের শুরুতে কিংবা আধা ঘন্টা পর পানি পান করুন।
প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, কিছুদিনের মধ্যে হয়তো শীত পড়ে যাবে, তো এই সময়টায় এখন খুব দেখা যাচ্ছে যে একটা ভেরিয়েশন হচ্ছে তারতম্যের। এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ, বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের অ্যালার্জিজনিত রোগ এর প্রকোপ খুব বেশি, এর আধিক্য খুব বেশি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।